জুলাই গণঅভ্যুত্থানের কথা মানুষ ভুলে যাচ্ছে, আর যার কারণে খুনি হাসিনার নামে মিছিল হচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এদিকে ২৪-এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারাই জুলাই অভ্যুত্থানের নায়ক বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েম। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। আমরা সবাই চাপাইবাসী, স্বপ্ন করি ফোটাই হাসি, এই প্রতিপাদকে সামনে রেখে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চাঁপাইনবাবগঞ্জ ফোরাম আয়োজন করে প্রীতি সমাবেশের। এত উত্তপ্ত হয়ে গেছিল যে কোনো অঘটন ঘটে যেতে পারত। সমাবেশে অংশ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েম বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারাই জুলাই অভ্যুত্থানের নায়ক। যতদিন পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হবে না ততক্ষণ পর্যন্ত মাঠে থাকবেন তারা। শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আগামী দিনে আমাদের যে নেতৃত্ব আমরা চাই, সৎ নেতৃত্ব, আপনারা আশা করি সেই জায়গায় সৎ নেতৃত্বকে বাছাই করবেন। এরপর কথা বলেন ছাত্র জনতা গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এ সময় তিনি বলেন, বাংলাদেশে মানুষ জুনের ৫ তারিখ থেকে আগস্ট ৫ তারিখ পর্যন্ত সব স্মৃতি ভুলে যেতে শুরু করেছে। খুনিরা এখনও বিদেশে বসে ভার্চুয়াল সমাবেশে স্লোগান দেয়, যা বিশ্ব দরবারে বেমানান এবং হাস্যকর। কিন্তু সবচেয়ে কষ্টের কথা হচ্ছে, আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন জুন ৫ থেকে শুরু করে অগস্ট ৫ এই সময়টা ভুলে যেতে বসেছি যে এই বাংলাদেশে আমরা এখনই একজন খুনির নাম দিয়ে আবার স্লোগান দিই, একজন খুনির নাম দিয়ে আবারও দেয়ালে লিখন হয়, একজন খুনির নাম দিয়ে আবারও দেশের বাইরে থেকে অনলাইনে শত শত মানুষ ভিডিও কনফারেন্সে যুক্ত হয়। ২৪-এর গতিকে ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান সার্জিস আলম। বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর চাঁদাবাজি, মিথ্যা মামলা, নির্যাতন বেড়েছে। এছাড়াও বিগত সরকারের শাসনামলে উত্তরাঞ্চলের উন্নয়নের ছোঁয়া লাগেনি বলেও কঠোর সমালোচনা করেন সার্জিস। বিগত ১৬ বছরে তো আমরা শোষিত হয়েছি। যেই জায়গায় আমাদের যাওয়ার আমাদের মিনিমাম আমরা ডিজার্ভ করতাম, আমরা সেই জায়গায় যেতে পারিনি। গিয়েছে কোটা, গোপালী কোটা, পরিবার কোটা, আত্মীয় স্বজন কোটা, তেলবাজি কোটা, লীগ কোটা, এরকম অসংখ্য কোটায় এই পুরো উত্তরবঙ্গ বলতে আমরা যা বুঝি, পুরো উত্তরবঙ্গকে শোষণ করা হয়েছে। আর ঢাকা মহানগর দক্ষিণের জামাতের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে তা ধরে রাখতে হলে ফ্যাসিস্ট সরকারের পেতাত্তাদের কবর রচনা করতে হবে। দেশের ভেঙে পড়া যে সার্বিক ব্যবস্থাপনা তাকে তুলে আনার জন্য যে কার্যক্রম, সেই কার্যক্রম নিয়ে তাদের যখন সবচেয়ে বেশি ব্যস্ত থাকার কথা, তখন মুহূর্তে মুহূর্তে, রাত নাই দিন নেই, পাগলের মতো তারা ছুটে ফিরছেন ওই পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার পেতাত্তারা, যারা এখনো নতুন করে বাংলাদেশকে উত্তপ্ত করে তোলার মধ্য দিয়ে ঘোলাবাড়িতে মাছ শিকারের চেষ্টা করছেন। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শান্তি ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সকলকে নিয়ে কাজ করতে হবে, কোনো অপশক্তির কাছে কখনো মাথা নোয়ানো যাবে না। সিলেটে প্রায় ১.৫ যুগ পর কর্মী সম্মেলনে একথা বলেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, দেশের হিন্দুদের উস্কানি দেওয়া হয়েছিল, যারা উস্কানি দিয়েছিল তাদের জবাব দিয়েছে দেশের হিন্দু ধর্মাবলম্বীরা। এ সময় জামাতের আমির কর্মীদের সতর্ক করে বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, কিন্তু তাদের অভ্যাসের পরিবর্তন হয়নি। দেশকে যারা সম্মান করে না তারা কার কাছে ভোট চাইবে? যারা মানুষ খুন করেছে তারা জাতির কাছে জানুক তারা তাদের রাজনীতি চায় কিনা। সাধারণ সম্পাদক তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, একবার নয় বারবার, তার দলীয় কর্মীদেরকে ভয় দেখে আরো পাষাণ হওয়ার জন্য উস্কানি দিতে গিয়ে বলেছিলেন, তোমরা যদি ক্ষমতা থেকে চলে যাও তাহলে ক্ষমতা হারানোর 2 দিনের মাথায় তোমাদের 5 লক্ষ লোককে ওরা খুন করবে।
একথা তিনি বলেননি? বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে তোমরা পাগল হতে পারো, তোমরা ক্ষমতার নেশায় অন্ধ হতে পারো, তোমরা দায়িত্ব জ্ঞানহীন পাশবিক চরিত্রের হতে পারো, কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞানহীন নয়। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্রের চর্চা করতে এবং হারিয়ে যাওয়া আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহুমত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া বাণীতে তিনি আহ্বান জানান। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে শাহাদাত বরণকারী শহীদ বুদ্ধিজীবীদের অম্লান স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করেন তারেক রহমান। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসে এক মর্মস্পর্শী ও শোকাবহ দিন। অমর বুদ্ধিজীবীগণ দেশের ক্ষণ জন্মা শ্রেষ্ঠ সন্তান, যারা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের পুনরায় ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্রের চর্চা করতে হবে। হারিয়ে যাওয়া আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহুমত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। এক্ষেত্রে শহীদ বুদ্ধিজীবীগণ আমাদের প্রেরণার উৎস হিসেবে কাজ করে যাবেন। শীতের তীব্রতা শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, যা চলতি মৌসুমের সবচেয়ে কম। শীতকাল শুরুর আগে হিমালয় কন্যা খ্যাত উত্তরের এই জনপদে বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ। আগামী 2 দিন তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ। আর জানাচ্ছেন রাকিব হাসান। ধীরে ধীরে বাড়ছে শীতের প্রকোপ। দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে এরই মধ্যেই অনুভূত হচ্ছে তীব্র শীত। হেমন্তের শেষের দিকে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে সবচেয়ে কম বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ। তিনি জানান, উত্তরের জেলাগুলোতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আপনার পঞ্চগড়ের তেঁতুলিয়াতে। এটাই হচ্ছে এবছরের সর্বনিম্ন তাপমাত্রা। তাছাড়া আপনার রাজশাহী এবং চুয়াডাঙ্গা তাপমাত্রা 10 নিচে নেমে গেছে। এই জন্য আমরা আজকে বছরের প্রথমেই আজকে আমরা মৃদু শৈত্যপ্রবাহ ঘোষণা দিয়েছি, বিশেষ করে এই 4টা ডিস্ট্রিক্টে। ডিসেম্বরের শেষ দিকে আবারও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে জানিয়ে আগামী 2 দিন তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। তবে যেটা হচ্ছে তাপমাত্রা আপাতত ওই রকম কমবে না, হয়তো আগামীকাল পরশু হয়তো আপনার সামান্য একটু কমতে পারে। তবে যেটা হবে পরশুদিন থেকে তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে হয়তো আপনার সোমবার থেকে বাড়ার পরে 19-20 তারিখে যে আবার নতুন করে তাপমাত্রা কমবে। সেক্ষেত্রে আপনার মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা আছে এই মাসের শেষের দিকে, অর্থাৎ 20 তারিখে পড়ে যায়। জানুয়ারিতে শীতের তীব্রতা আরও বাড়বে জানিয়ে ডক্টর বজলুর রশিদ বলেন, বায়ু দূষণের কারণে এবার আগে থেকেই বাড়ছে কুয়াশার প্রকোপও। জানুয়ারি হচ্ছে শীতলতম মাস। বেসিক্যালি জানুয়ারিতে শীত অনেক তাপমাত্রা অনেক কমে যায়। সেক্ষেত্রে হয়তো অনেক জায়গায় মৃদু থেকে মাঝারি এবং দেশের উত্তর অঞ্চল এবং পশ্চিম অঞ্চলে মাঝারি থেকে তীব্র আকারে শৈত্যপ্রবাহ সম্ভাবনা আছে। এটা জানুয়ারিতে। 40 বছর ডাটা অ্যানালিসিস করে দেখা গেছে সিগনিফিকেন্ট হারে আপনার ডে টেম্পারেচার কমে যাচ্ছে শীতকালে, এবং এটা খুবই অ্যালার্মিং ইস্যু যে আপনার সানশাইন আউট কমে যাচ্ছে। এবং এর মেন কারণটা হচ্ছে প্রচুর পরিমাণ ডাস্ট পার্টিকেল, তারপর ইটের ফাটার কারণে পলিউশন বেড়ে যাচ্ছে, তারপরে আপনার ধূলিকণা বেড়ে যাচ্ছে, এবং এর সাথে আরও পলিউশন আছে। এই পলিউশনগুলো কী হয়, কুয়াশা তৈরি সহায়তা করে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। কনকনে শীতে ঘন কুয়াশার কারণে 5.5 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়ার রুটে নৌ চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত 2টা থেকে এই রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়েন যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। মধ্যরাতে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। রাত 2টার দিকে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সকাল 9টার পর কুয়াশার প্রকোপ কমে এলে আবারও যান চলাচল শুরু হয়।
দাম বাড়ার পর কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে ভোজ্য তেলের সরবরাহ, তবে তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন বিক্রেতারা। দাম বাড়ার তালিকায় এবার যুক্ত হয়েছে চাল। সব ধরনের চিকন চাল কেজি প্রতি 4 থেকে 5 টাকা করে বেড়েছে। কমেছে আলু, পেঁয়াজ সহ সব ধরনের সবজির দাম, তবে মৌসুম হিসেবে দাম এখনও বাড়তি বলে অভিযোগ ক্রেতাদের। রাজধানীর বাজার পরিস্থিতির খবর জানাচ্ছেন SM তানবীর। গেল কয়েক সপ্তাহ ধরে বাজারে সরবরাহের সংকট ছিল ভোজ্য তেলের। প্রতি লিটারে 8 টাকা দাম বৃদ্ধির পর শুক্রবার থেকে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে সয়াবিন তেলের সরবরাহ, তবে তা চাহিদার তুলনায় অপ্রতুল বলে জানালেন বিক্রেতারা। কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে সব ধরনের চিকন চালের দাম। দাম বৃদ্ধির কারণ হিসেবে মিল মালিকদের দুষছেন বিক্রেতারা। কালকে ছিলই না, আজকে ফেরেশালারা আনছে মোটামুটি পর্যাপ্ত পরিমাণ। 840 করে নিতেছে তারা, বডি রেট 852, সব 5 লিটার, 1 লিটার 2 লিটার নাই। মানে তেল বেশি আইছে, আপনি চালের দাম বাড়তি, বস্তাটা আমরা 150-200 টাকা বাড়ছে মিনিকেট। চিকন চালের দাম বাড়লো কেন? চিকন চালের দাম একমাত্র বলতে পারবো মিলেরা, এছাড়া আমি আর কিছু বলতে পারছি না। স্বস্তির খবর দিচ্ছেন আলু, পেঁয়াজ সহ সবজি বিক্রেতারা। ইন্ডিয়ান 80-85 চলে, দেশি 80-85 চলে। পুরান আলু 65-70 মিলায় ব্যস্ত আছে, নতুন দা 70-65 বেচা। বাজারে প্যাকেটজাত চিনি কেজি প্রতি 10 টাকা কমে বিক্রি হচ্ছে 125 টাকায়। তবে ক্রেতাদের অভিযোগ, দাম কমলেও এখনো সবকিছুর দাম বাড়তি রয়েছে। যে পরিমাণ কমার কথা সেই পরিমাণ কমেনি, কিন্তু কিছু কিছু জিনিসের দাম বেশি। আলু কমেনি, পেঁয়াজের দাম বেশি আছে এখনো, চালের দামও বেশি, ডালের দাম বেশি। আমরা গরিব মানুষ, গার্মেন্টে চাকরিরা কি করবো, রুম ভাড়া দেই, তারপরে খাই। সব কিছুর দাম বেশি, আমরা তো ফুলারা বেতন কমে তো আমরা সংসার চালাইতে পারি না, অনেক কষ্ট হয়ে যায়। অপরিবর্তিত রয়েছে মাছ, মাংস, মুরগি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। SM তানবীর, মাই টিভি, ঢাকা। সাভারে দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনা, ঝরে যাচ্ছে তাজা প্রাণ। দুর্ঘটনা রোধে ঢাকা আরিচা মহাসড়ক 4 লেন উভয় পাশে সার্ভিস লেন করা হলেও কমছে না যানজট ও সড়ক দুর্ঘটনা। সচেতন নাগরিকরা মনে করছেন মহাসড়কে ব্যাটারি চালিত রিকশার অবাধ চলাচল, যত্রতত্র লোকাল বাসের যাত্রী ওঠানামা এবং ঝিমিয়ে পড়া ট্রাফিক ব্যবস্থায় এমনটা হচ্ছে। সাভার প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুলের রিপোর্ট। গত 1 মাসে সাভার থানার অধীনেই মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 15 জন। গত মাসে গড়ে প্রতি 2 দিনে একটি করে প্রাণ ঝরেছে সাভার মহাসড়কে। লাইনে বাস আছে, সামনে থেকে মাইরে দিছে, উল্টে পড়ে গেছিল। এমন একটা জায়গা, এখানে এদিক ওদিক থেকে আসা লাগে। আচ্ছা, আমরা যাওয়ার সময় সাবধানে যাবনি। যে রিক্সা গিলা উল্টা গিয়ে আরো বেদাল বাঁধায় আর কি। লোকাল বাসগুলোর যত্রতত্র থামানো, লেন না মেনে মহাসড়কে যাত্রী ওঠানামা, সাথে ব্যাটারি চালিত অটোরিকশার কোনো কিছু তোয়াক্কা না করে উল্টো পথে চলাচলের ফলেই এমন দুর্ঘটনা বাড়ছে বলে মনে করেন সচেতন নাগরিক সমাজ। যানবাহনের শৃঙ্খলা আনার জন্য আরো আন্তরিক হতে হবে এবং যারা আমরা পথচারী আমরা আমাদেরও দায়িত্বশীল হতে হবে। দ্রুত মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণ করা, ট্রাফিক ব্যবস্থা আরও কার্যকর এবং যাত্রী ও চালকদের সতর্কতা না বাড়ালে সড়ক দুর্ঘটনা কমবে না বলে মনে করেন নিরাপদ সড়ক আন্দোলনের কর্মীরা। প্রতিদিন যেগুলো হচ্ছে এগুলো কোনো কেস মামলা হয় না, এগুলো কিন্তু ডাটার বাইরেই থেকে যায়। এটা আমরা কালেকশন করি, তো আমরা ধারণা করছি মোটামুটি এবারে যে একটা করে প্রতিদিন মৃত্যু হচ্ছে বা কম বেশি। মহাসড়কে দুর্ঘটনা রোধে কাজ করছে দাবি করেছে হাইওয়ে প্রশাসন, চেষ্টা করছে যাত্রী সহ চালকদের ট্রাফিক আইন মেনে চলাচল করাতে। এসব যেন ঘটনা না ঘটে আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করি। জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যেন ট্রাফিক রুলস মেনে গাড়ি চালায়। সাভারে মহাসড়ক সড়কগুলোতে দুর্ঘটনার সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ঝরে যাচ্ছে তাজা প্রাণ এবং বাড়ছে লাশের মিছিল। হঠাৎ করে ধ্বংস হয়ে যাচ্ছে একটি পরিবার। এরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যু কারোরই কাম্য নয়। তাই অতি সত্বর ঝিমিয়ে পড়া এই ট্রাফিক ব্যবস্থাকে চালু করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন কর্তৃপক্ষ, এমনটাই আশা করছেন সাভারের জনগণ এবং ভুক্তভোগীরা। আসাদুজ্জামান খায়রুল, সাভার, মাই টিভি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখা ও ছবি তোলার উৎসবে মেতেছে ঢাকার দর্শকরা। বৃহস্পতিবার বসুন্ধরা সিটি কমপ্লেক্সে প্রদর্শনীর পর আজ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনী হচ্ছে মিরপুর হোম অফ ক্রিকেটে। ট্রফির সাথে ছবি তুলে মুহূর্তটাকে স্মরণীয় করে রাখেন মুঠোফোনের অ্যালবামে। ট্রফি প্রদর্শনীতে কুইজ, গেম সহ বিভিন্ন আয়োজন রাখা হয় দর্শনার্থীদের জন্য। দেয়া হয় পুরস্কারও। ক্রিকেটার, সংগঠক সহ গণমাধ্যম কর্মীদের জন্য এই প্রদর্শনীর আয়োজন করেছে আইসিসি। আগামী বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর হওয়ার কথা থাকলেও ভারতের ভেটোতে অনিশ্চিত হয়ে পড়েছে টুর্নামেন্টের ভবিষ্যৎ।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনীর সবশেষ খবর জানাতে সরাসরি যাব সহকর্মী SM আরিফের কাছে। আরিফ, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনী নিয়ে দর্শকদের উৎসাহ কেমন দেখছেন? দর্শকদের উৎসাহের কথা বলছেন, এটি আসলে আজকে দর্শকদের জন্য উন্মুক্ত ছিল না। আজকে বিসিবিতে আনা হয়েছিল শুধুমাত্র ক্রিকেটার, সাবেক ক্রিকেটার আর বোর্ড পরিচালকগণ যারা আছেন, পাশাপাশি যারা এই ক্রিকেট বোর্ডে যারা চাকরি করেন তাদের সাথে, এবং পাশাপাশি গণমাধ্যম, এই মানুষজনের সাথেই কিন্তু আজকে ট্রফিটি প্রদর্শন এবং প্রদর্শন করার সুযোগ রয়েছে। দর্শকরা আসলে আজকের কোনো পার্ট না। যে কথাটা জানতে চেয়েছেন দর্শকদের উন্মাদনা, আমি আগেরবারও বলেছি যে দর্শকদের উন্মাদনাটা এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে নিয়ে বাংলাদেশে খুব একটা উন্মাদনা আমরা দেখতে পাইনি। গতকালকে কিন্তু আমরা দেখেছিলাম যে দর্শকদের জন্য উন্মুক্ত ছিল রাজধানীর বসুন্ধরা সফট শপিং কমপ্লেক্সে, সেখানে কিন্তু আসলে খুব বেশি দর্শকদের উন্মাদনা আমরা দেখতে পাইনি। এবং আজকে যে বিসিবিতে ট্রফিটি প্রদর্শিত হয়েছিল সেখানেও একটা সাদা বটা ভাব আমরা লক্ষ্য করেছি। আমরা শুরুতে যখন ট্রফিটি আনা হয় সেন্টার উইকেটে রাখা হয়েছিল এবং সেখান থেকে এই মিডিয়া সেন্টারের সামনে আনা হয়। এখানেই আসলে যারা গণমাধ্যম কর্মীরা রয়েছেন তারা আসলে এখানে প্রথমে ছবি তুলেছেন, ফটো সেশন করেছেন। পাশাপাশি কয়েকজন আসলে বিসিবি কর্তারা এখানে এসেছিলেন, তারা এই ফটো সেশন করেছেন। এবং আমরা যেটি সাদামাটা বলেছি এটি আর একটা কারণ হয়েছে যে বাংলাদেশের যে জাতীয় ক্রিকেট দল তিনি যাদেরকে ঘিরেই কিন্তু এই ট্রফিটি বা চ্যাম্পিয়ন্স ট্রফি যারা খেলবেন তারা কিন্তু এখন বিদেশের মাটিতে রয়েছেন। পাশাপাশি অন্যান্য যারা ক্রিকেটাররা রয়েছেন তারা কিন্তু এনসিএলের কারণে সিলেটে রয়েছেন, পাশাপাশি নারী ক্রিকেটাররা রয়েছেন রাজশাহীতে। সব মিলিয়ে ক্রিকেটারদের আসলে এখানে আনা যায়নি, সে কারণে আসলে কিছুটা সাদামাটাভাবে এই বিসিবিতে যে ট্রফি প্রদর্শন হয়েছে সেটি হয়ে গেছে। তবে উন্মাদনা যদি বলি, ক্রিকেট পাগল বাংলাদেশ, তাদের যারা দর্শক রয়েছেন তারা ক্রিকেট নিয়ে কিন্তু একটু উন্মাদ থাকেন। যখন টুর্নামেন্ট শুরু হবে তখন কিন্তু আসলে এই উন্মাদনা ঠিকই দেখতে পাওয়া যাবে। আর একটি জানিয়ে দেয় যে এবার কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হচ্ছে, সেখানে আসলে পাকিস্তানে হওয়া নিয়েও একটি শঙ্কা রয়েছে। সে কারণেও কিন্তু আইসিসি ট্রফিটা ঘিরে কিন্তু উন্মাদনা কিছুটা কম। কারণ জানেন ভারত পাকিস্তানে গিয়ে খেলতে অনাপত্তি আগে থেকেই জানিয়ে আসছেন এবং সেটি এখনও শুরু হয়নি। আসলে কোন মডেলে হবে এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, আদৌ কি পাকিস্তানি হবে কিনা, পাকিস্তান পাশাপাশি আরেকটা দেশে হবে কিনা, এটি নিয়ে একটা শঙ্কা রয়েছে। সেই শঙ্কার মধ্যে কিন্তু আসলে এই কারণে আসলে এই যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কিছুটা উন্মাদনা কম। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই কারণে কিন্তু আসলে এই আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ওয়ানডের মডেলের থেকে সরে এসে টি20 মডেলে অনেকে বলছেন যে করা হোক। সেক্ষেত্রে আসলে কি হতে যাচ্ছে এখন পর্যন্ত আমরা জানি না। তবে বাংলাদেশের যারা দর্শক রয়েছেন তারা সবাই প্রত্যাশা করছেন। আমরা কিন্তু একবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু সেমিফাইনাল খেলেছিলাম, আবারও একটি ভালো এই সামনের যে আসরটি রয়েছে সেখানে ভালো একটি খেলা উপহার দেখ, এই প্রত্যাশা কিন্তু দর্শকদের মধ্যে রয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে এসএসসি 95 ব্যাচের মহাবন্ধুদের মিলন মেলা আনন্দ শোভাযাত্রা হয়েছে। শুক্রবার দিনব্যাপী 95 ব্যাচের বন্ধু ফোরামের আয়োজনে সারা বাংলাদেশের 2000 বন্ধু নিয়ে মহানগরীর বাইমাইল এলাকায় মেঘের ছায়া রিসোর্টে এই মিলন মেলা হয়। এতে দিনব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে তাদের বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট প্রদান করা হয় বন্ধু ফোরাম 95 এর পক্ষ থেকে। তাই আমরা এই যে বন্ধু ফোরাম গ্রুপের পক্ষ থেকে এই বছর, গত বছরের ডিসেম্বর মাসে করেছিলাম, এই বছর সেই ডিসেম্বর মাসে আমরা আরেকটা প্রোগ্রাম করলাম মেঘের ছায়া রিসোর্টে। তো এটা হচ্ছে আমাদের একটা অনুভূতি, ভালোবাসার অনুভূতি। বন্ধুদের মধ্যে আমরা ভালোবাসা বিলিয়ে দেওয়ার জন্য এই প্রোগ্রামগুলি করি। আমরা প্রতি বছরের ন্যায় এই বন্ধু ফোরাম গ্রুপের আয়োজন করে থাকি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। সারা বাংলাদেশের আমাদের বাছাই করা বন্ধুগুলি আমরা এখানে এনে থাকি এবং তাদেরকে আমরা বন্ধু বরণ রূপে তাদেরকে আমরা বরণ করে থাকি এবং তারাও আন্তরিকতার সহিত আমাদের এই বরণে সহযোগিতা করে আমাদের এই অনুষ্ঠানগুলি প্রাণমুগ্ধ করে তোলে।